আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোলটাট 21-এর রাতের আজকের আয়োজনে এবং আলোচনার পুরোটা সময় জুড়ে ফেরদৌসী আহমেদ থাকছি আপনাদের সাথে। এবং আজকে যে বিষয়ে আমরা কথাটা বলতে চাচ্ছি বা এই আলোচনা আমরা চালাতে চাচ্ছি সেটা শুরুতেই একটু জানিয়ে রাখি। আমাদের 2023-24 অর্থ বছরের যে বাজেট, সেখানে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেখান থেকে কতটুকু আমরা অর্জন করতে পেরেছি সেই আলোচনাটা যেমন করতে চাই, পাশাপাশি 2024-25 অর্থ বছরের যে আসন্ন বাজেট যেটা প্রস্তাবিত আকারে দেয়া হবে সেই জায়গাটায় এই রাজস্ব আহরণের একটা লক্ষ্যমাত্রা তো নির্ধারণ করা হবেই, পাশাপাশি সেটা একটু বাড়িয়ে কিভাবে সেই কর্মকৌশল আনা হয় সেটা নিয়ে ভাবা হচ্ছে ইতিমধ্যেই। কারণ বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি সার্বিকভাবে যদি বিবেচনা করি বা IMF-এর যে শর্ত, ঋণের যে শর্ত, সেই বিবেচনায় রাজস্ব আহরণ বাড়ানো ছাড়া আর বিকল্প কোনো পথ নেই। যেহেতু বিকল্প পথ নেই, তাহলে সেখানে কর্মকৌশল তো নির্ধারণ করতেই হবে। সেই কর্মকৌশলগুলো কি কি নেওয়া হচ্ছে, কি ভাবা হচ্ছে আসন্ন বাজেট নিয়ে, এই আলোচনাগুলো আমরা করতে যাচ্ছি এবং যারা এই আলোচনা চমৎকারভাবে বেগবান করতে পারবেন তেমনটাই আমরা প্রত্যাশা করছি, তাদের সাথে আপনাদের আমি আলাপ করে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন, ডান পাশ থেকে শুরু করছি, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। মাঝে রয়েছেন দৌলত আক্তার মালা, বিশেষ প্রতিনিধি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, এবং সর্বরানে রয়েছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে নিটোলটাট 21-এর রাতের আয়োজনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, নিঃসন্দেহে আপনি শুরু করবেন এবং আপনার কাছে একটু তুলনামূলক আলোচনাটা চাচ্ছি, যেহেতু আমরা লক্ষ্যমাত্রাটা বাড়াতে চাচ্ছি। আমাদের একেবারে যে তথ্যটা গণমাধ্যমে পেলাম, 70,000 কোটি টাকা বেশি আমরা আহরণ করতে চাই 23-24-এর তুলনায় 24-25-এ। সেক্ষেত্রে যে কর্মকৌশলগুলো নেওয়া হবে সেখান থেকে কোন কর্মকৌশলগুলো এখন অনুপস্থিত? ধন্যবাদ। 2023-24-এর অগ্রগতি আজকের মে মাসের 13 তারিখে বসে, রাত 12টা চিন্তা করলে 14 হিসাব করতে হবে, যে ঠিক আছে 14 তারিখ, সেখানে অগ্রগতির বিষয়টা দিকে তাকিয়ে মন খারাপ করে লাভ নেই। বিষয়টা হচ্ছে আমরা অগ্রগতির হিসাবটা যখন করি তখন সাধারণত তুলনা করি লক্ষ্যমাত্রা কত ছিল, কত অর্জন করেছি। আমরা সবাই জানি, সনাতনভাবেই জানি, 2015 সাল থেকেই জানি যে এই লক্ষ্যমাত্রা বাস্তব ভিত্তিক লক্ষ্যমাত্রা না। অর্থাৎ NBR কি পারবে, কি করা উচিত, তার কি কর্মসূচি, সেইটার ভিত্তিতে লক্ষ্যমাত্রা করা হয়ে থাকে। এটাই সনাতন নিয়ম, যে আমি আগামী বছর এত বেশি করব, তার জন্য আমার এই কর্মসূচি ইত্যাদি। কিন্তু নিয়মটা হচ্ছে এখন যে উপরের থেকে বলে দিচ্ছে যে তুমি গত বছর তোমারে আমি 10 টাকা করতে বলেছিলাম, এবার 15 টাকা করবা, কিভাবে করবা সেটা তোমার ব্যাপার। তাই এই কথা যখন আসরক্তর সময় তাকে বলা হয় যে তুমি এই 15 টাকা অর্জন করতে হবে, তখন ও কি করে, মগরিবের আগেই ও কোনো রকম একটা হিসেব বের করে দেয় যে আমি এখানে এত, এখানে এত, এই নেন 15 টাকা। ওর কিন্তু কর্মসূচির সাথে, ওর পরিকল্পনার সাথে, ওর সারা বছরের গবেষণার সাথে কোনো কিন্তু মিল, যেটা আগে অতীতে থাকার কথা। আমাদের প্রথম বাজেটই মাননীয় অর্থমন্ত্রী তখন আমাদের তাজউদ্দিন সাহেব একেবারে বাজেটের শেষ পৃষ্ঠায় দেখবেন পুরো হিসেব করে দিয়েছে যে এই যে আমার এখানে রেভিনিউ হবে, সেটা এখান থেকে আমি এত নেব, এখান থেকে এত হবে, এই খাতের থেকে আমি এই কর্মসূচিদের এত করব। এটা কিন্তু পার্লামেন্টে দিয়ে পাশ করেই নেওয়া যে আমি এই করব। এখন কিন্তু আর সেটা হয় না। এখন বাজেটের যে এস্টিমেটটা যেটা দেওয়া হয়, সেটা একটা নথিতে অবশ্য ল মিনিস্ট্রির ভেটিং নিয়ে দিয়ে দেওয়া, পাবলিক কিন্তু জানে না। অর্থাৎ জানবে না এই জন্যেই যে কারণ ও তো নিজে নিজে হিসেবটা কষে নাই, ওর লক্ষ্যমাত্রার হিসাবটা সে নিজে নিজে কষে নাই, এটা উপরের থেকে বলাতে হিসাব মিলাই দেওয়ার জন্য এটা করেছে আর কি। যাই হোক, একটা সিস্টেমের ভিতরে যেভাবে করা হয়েছে। তাহলে কি তখনকার চেয়ে ঘাটতিটাও এখন আমাদের বেশি দেখতে হচ্ছে? হ্যাঁ, না স্বাভাবিক, এই কারণে একবারে খুব এটাই কারণ আপনি 2015 পরের থেকে দেখেন ব্যয়ের বাজেট জাম করেছে, প্রচণ্ডভাবে জাম করেছে। হ্যাঁ, বলছে 5 লাখ করেছিলাম, পরের বছর আমি 6.5 লাখ টাকার বাজেট দেব, তারপরের বছর আমি 7.5 লাখ টাকার বাজেট দেব। হ্যাঁ, বাজেটের প্রয়োজনীয়তা আছে, জাম করবার প্রয়োজনীয়তা আছে, এটা ঠিক। কিন্তু এই কথাটা যখন বলা হচ্ছে যে আমি 6.5 লাখ
বা 7 লাখ খরচটা যে করব, আমার এর পিছনে আমার রেভিনিউ ব্যাকআপ আছে কিনা, আমার রেভিনিউ আছে কিনা সেটার দিকে আর তাকানো হয় না। আমি বাজেটটা বাড়াচ্ছি, এইটা খুব জনসাধারণের সামনে সবার সামনে বলছি। এখন ওই বাজেট বাড়িয়ে যখন আমি এটা হিসেব করতেছি যে আমার একটা সাধারণ না আছে জিডিপির 5% মতন আমি এটা ইয়ে করতে পারি, ঘাটতি কী বলে ওইটারে, ঘাটতি করতে পারি, ওর পরে যা সেটা অভ্যন্তরীণ থেকে আসতে হবে। কিন্তু ছোট ছোট অনেকগুলো প্রশ্ন আসে। প্রথম কথা হচ্ছে যে উপর থেকে চাপিয়ে এত দিচ্ছে, সেটা এক ধরনের তো আসলে অনেক বেশি কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় যারা এই সংগ্রহটা করবে, কিন্তু তাদের তো হিসাব চাইনি। কিন্তু আপনি যেটা বললেন যে সেই প্রথম অর্থমন্ত্রী তিনি একদম সেটা পাশ করিয়ে নিয়েছিলেন, কিন্তু প্রশ্নগুলো কি দাঁড়ায় না আমাদের দেশে কত করদাতা রয়েছে, কাস্টমস থেকে কত আসবে বা অন্যান্য সেক্টর থেকে কত আসবে, সেরকম যে হিসাবটা সেটা কি কোনোভাবে উপস্থাপন করবার চেষ্টা হয় কি না এনবিআর এর পক্ষ থেকে? চেষ্টা হওয়ার ব্যাপার না, এটা স্বতঃসিদ্ধ ব্যাপার, এটা কোনো বিষয় না যে তুমি রেভিনিউ এবছর তুমি 45 টাকা আয় করেছো, ঠিক আছে, আগামী বছর তোমার কাছে আমি প্রত্যাশা করব একটা গ্রাজুয়াল একটা গ্রোথ থাকবে, 15%, 16%, 17%, এটা গ্রোথ থাকতে হবে। জিডিপির গ্রোথ প্লাস এমনি নর্মাল গ্রোথ, এইগুলোকে একটা যোগ করে একটা নইলে অগ্রসরমান থাকা যাবে না। এই যে আমরা ট্যাক্স জিডিপির সাথে রেশিওটা মেলে না কেন, এইসব জানি যে আমি এত করব, এই আমার এই আয় হবে, এইটার সাথে এটা লিঙ্ক থাকবে, থাকবে। সেইটা করার জন্যই এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সারা বছর সে গবেষণা করবে, করে মনে করবে যে আগামী বছর আমি এরকম 3-4টে নতুন খাতকে ঢুকাবো এবং এইভাবে করব, তাতে আমার হিসাব হবে এত, আমি এই করব, করে আমি এই যাব। এই হিসেবটা ও নিজে নিজে করে যদি তারপরে বলে, তাহলে ওর একটা দায়িত্ববোধ থাকে। তাহলে এই হিসেব আর উপর থেকে চাপিয়ে দেয়া, বিশ্লেষকরা যেভাবে বিশ্লেষণ করছেন, আমার ধারণা আমার মতোই আমার সাধারণ দর্শকরাও এই বিশ্লেষণটা আরেকটু না বোঝা মানে পর্যন্ত হয়তো আপনাদের কাছে আমাকে বারবারই শুনতে হবে। এবং দৌলতারা মালা, আপনার তো চমৎকার একটি আর্টিকেল বের হয়েছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসে, সেখানেও আপনি আপনার কিছু অ্যানালাইসিস তুলে ধরেছেন, সেটাও শুনবো। তার আগে আমি একটু ডেটা নিতে চাই। ডক্টর মাহফুজ কবির, আপনি রয়েছেন। এখন পর্যন্ত যদি বলি যে জুলাই থেকে মার্চ, এটার যে লক্ষ্যমাত্রা যতটা সংগ্রহ করা হয়েছে, সেখান থেকে এর আগের অর্থ বছর তুলনামূলক আলোচনায় কতটা ভালো হয়েছে, আর সামনে যে অর্থ বছর আসতে চলেছে সেখানে ভালো হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে, এইটা একটু শুনে নিই। হ্যাঁ, ধন্যবাদ। আমি একটা হিসাব করেছিলাম এর মধ্যে, তো পরে দেখা গেল যে না, আসলে এই বছরটা কিন্তু খুব একটা ভালো বছর যেরকম নয়, আগের বছরও ভালো ছিল এরকম বলা যাবে না। তার কারণে কোভিড-19-এর পর থেকে কিন্তু এক ধরনের দুষ্টচক্র অর্থনীতিতে শুরু হয়েছে এবং সেটা প্রতিনিয়ত আসলে আমাদের এই যে গর্ত যেটি সেটা বেড়ে যাচ্ছে, মানে অর্থনীতিতে একটা বিশাল একটা ব্ল্যাক হোল তৈরি হয়েছে ইনফ্যাক্ট আমি বলবো। এবং সেটা কিন্তু এই যে এখন গাজার যে যুদ্ধ, মানে মধ্যপ্রাচ্যের যে অশান্তি উত্তেজনা, এবং একই সঙ্গে রাশিয়ার চলছে যুদ্ধ, এবং এর পাশাপাশি পুরো বিশ্ব অর্থনীতিতে কিন্তু অস্থিরতা চলছেই, কিন্তু কোনোভাবে থামছে না। এখন এই অবস্থায় আসলে আমরা কি প্রত্যাশা করতে পারি? এখন সরকারকেই তো আসলে নেতৃত্বের ভূমিকা আসতে হবে, তাই না? এখন যখন একটু প্রাইভেট ইনভেস্টমেন্ট কম থাকবে, তখন পাবলিক ইনভেস্টমেন্টই তো আসবে। এবং পাবলিক ইনভেস্টমেন্টের উপায়টা কি? উপায়টাই হলো আমাদের যে সরকারের ব্যয়টা বাড়ানো, এবং ধার করে হোক বা মানে দেশের ভিতর থেকে ধার করে হোক অথবা বিদেশ থেকে ঋণ নিয়ে সহায়তা নিয়ে করা হোক, তো সেটা করতে হবে। মেগা ইনফ্রাস্ট্রাকচার যেগুলো চলছে সেগুলো তো চালাতে হবে, তার কারণ সেগুলো আমরা কিন্তু একটা লং টার্ম হরাইজনে শুরু করেছিলাম। তো এই অবস্থায় আমার যে হিসাব সেটি হচ্ছে যে এই চলতি অর্থ বছর, যেটা বিদায়ী অর্থ বছর, সেখানে প্রায় 64,000 কোটি টাকার মতো রেভিনিউ গ্যাপ থাকবে। হ্যাঁ, এবং এই গ্যাপটা কিন্তু আমাদের রোল করতে হবে, মানে এই গ্যাপটা নিয়েই পরবর্তী বাজেট কিন্তু হচ্ছে প্রায় 8 লাখ কোটি টাকার মতো। তো এখন এই সামনে অর্থ বছরে আমাদের যে মিডিয়াম টার্ম রেভিনিউ প্রজেকশন যেটা আছে, মানে আমাদের বাজেটারি ফ্রেমওয়ার্ক যখন আমরা করি, রেভিনিউ ফ্রেমওয়ার্কও করি, মানে আমরা একেবারেই যে কোনো জায়গা থেকে আমাদের দেওয়া হচ্ছে বিষয়টা এরকম নয়, এই হিসাব নিকাশ করে এবং এটা অর্থ মন্ত্রণালয় করে থাকে। এটা রেভিনিউ ফ্রেমওয়ার্ক, বাজেট ফ্রেমওয়ার্ক, এক্সপেন্ডিচার ফ্রেমওয়ার্ক, এগুলো সমস্ত এই তিনটা বান্ডেল মিলেই হচ্ছে আমাদের মূল বাজেটটা। তো এখন ওইখানে যে ইন্ডিকেশন দেওয়া আছে ফাইন্যান্স মিনিস্ট্রি সেটাই বলে এনবিআরকে যে না, এটাকে অ্যাচিভ করতে হবে, যেটা উনি বললেন আসলে। তো এখন এটা আসলে ঠিক যেটা সত্যি উনি বলেছেন যে আসলে এটা টপ ডাউন, এটা ঠিক এনবিআর থেকে তৈরি করা যে প্রজেকশন এরকম নয়। তো এই জায়গাতে আমাদের একটা গ্যাপ আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। এই জায়গায় আমারও একটি প্রশ্ন আছে। আপনি যেটা বললেন 64,000 কোটি টাকার একটি গ্যাপ থেকে যেতে পারে সে এই বিদায়ী অর্থ বছরে, তারপর নতুন অর্থ বছরে আরো প্রত্যাশা করা হচ্ছে যে 70,000 কোটি টাকা আরো বেশি। কতটা সাহসী প্রত্যাশা এটা তাহলে? এখন আমাদের একটা বড় টার্গেট থাকতে হবে। বড় টার্গেট না থাকলে যদি ছোট টার্গেট হয় তাহলে দেখা যাবে যে আমরা আরো পিছিয়ে গেছি। আমি মনে করি যে এই জায়গাতে এনবিআরই বলি আমরা বা ফাইন্যান্স মিনিস্ট্রি বলি, তারা একটু কৌশলী। এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে
এখন কিন্তু আমরা কতগুলো রিফর্মের মধ্যে আছি এবং এই রিফর্মটা শুরু করেছি কিন্তু IMF-এর যে সমস্ত প্রত্যাশা বা তাদের যে পরামর্শ সেটা অনুযায়ী বা শর্ত যদি আমরা বলি, তো সেইটা আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছি এবং এই যে ভ্যাট আইন সেটা পুরোপুরিভাবে তো আমরা এখন চালু করতে পারিনি, সেটা চালু হবে এবং এটা হলে কিন্তু আমরা অনেক জায়গা থেকে কিন্তু রেভিনিউ পাবো। বিশেষ করে গ্রামে গঞ্জে এখন অনেক ব্যবসা হচ্ছে, অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হয়েছে এখন একেবারে তৃণমূল পর্যায়ে, কিন্তু তারা কিন্তু এই পুরো ভ্যাটের বাইরে রয়ে গেছে এখনো পর্যন্ত। তারা কিছু দিচ্ছে কিন্তু যতটুকু দেওয়ার কথা ততটুকু তারা দিচ্ছে না। আয় করেও আমরা যে সেভাবে বিস্তৃত করতে পারছি না একেবারে গ্রামগঞ্জে, তো যার ফলে অর্থনীতিতে যে স্বাভাবিক গতি, সেই গতি অনুযায়ী যে রেভিনিউটা আসার কথা সেটা আসছে না। এখন আমরা যদি টার্গেট ওইভাবে করি, আমি মনে করি যে এই টার্গেট করতে করতে একটা পর্যায়ে আমরা পৌঁছে যাব, কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের একটা পেইনফুল এক্সপিরিয়েন্স হবে। কিন্তু ওই পর্যন্ত যদি না করি তাহলে যারা কর ফাঁকি দিচ্ছেন তারা কিন্তু আসলে এই যে যারা করদাতা তাদের উপর একটা মোরাল প্রেশার তৈরি করছেন। তো এই প্রেশারটা তৈরি হওয়া উচিত না। একটা দেশের মধ্যে এই যে অর্থনৈতিক ন্যায় বিচার থাকতে হবে এবং সেই জায়গাতে সবাইকে, যারা সামর্থ্যবান তাদেরকে কর দিতে হবে, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে ঠিক সেই পরিমাণে তো রাজস্ব দিতে হবে। তো এইভাবে করে আমি মনে করি যে একটা যদি মেসেজ না যায় সব জায়গাতে, তাহলে এই বার্তাটা দিতে হবে। এবং কর ফাঁকি দিচ্ছেন এটা যখন বললেন তখন মনে হলো যে কর কতটা ফাঁকি দিচ্ছেন আর কতটা আসলে ফাঁকি দিতে কেউ না কেউ সহায়তা করছে। এটাও এই প্রশ্নটা অনেক বেশি আলোচিত। আমি একটু শুনে নেই দৌলত মালা আপনার কাছে। দৌলত আক্তার মালা, আপনি চমৎকারভাবে লিখেছেন একটি লেখা, সেখানে আপনার কিছু বিশ্লেষণ রয়েছে, সেটাও আমাদের জনসাধারণের জন্য তুলে ধরবেন যারা রয়েছেন সাধারণ দর্শক। এবং আপনার কি মনে হচ্ছে, দুজন তো ইতিমধ্যেই তাদের বক্তব্য তুলে ধরেছেন। জি, দুজনই এক্সপার্ট, ট্যাক্স এক্সপার্ট এবং ওনারা ইকোনমিস্ট, সেই পার্সপেক্টিভ থেকে বলেছেন। আমি একটু আমার ফিল্ড লেভেল অভিজ্ঞতা বলি যে আমি এনবিআর কিংবা ব্যবসায়ী কমিউনিটি কিংবা সাধারণ জনগণের পার্সপেক্টিভে আসলে কি ফিল করি। যেমন এনবিআরের সামনে আসলে এবার বাজেট করতে হলে দুটো বিষয় আছে। নাম্বার ওয়ান হচ্ছে তাকে রেভিনিউ মোবিলাইজ করতে হবে। যেমন আপনি বললেন যে রেভিনিউ আদায় করা বৃদ্ধি ছাড়া আর কিছু অপশন নাই গভর্নমেন্টের, কারণ গভর্নমেন্টের হেলথে অ্যালোকেশন দিতে হবে, এডুকেশনে অ্যালোকেশন দিতে হবে, ওটার জন্য গভর্নমেন্টের আয় লাগবে। আর সেকেন্ডটা হচ্ছে একটা ব্যবসায়ী এবং ভোক্তা বান্ধব একটা কর কাঠামো এনবিআরকে তৈরি করতে হবে। এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে, একদিকে রেভিনিউ আদায় বৃদ্ধি এবং আরেকদিকে ভোক্তা বান্ধব কর কাঠামো। এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে গিয়ে আমি এটা একটা কনসার্ন আমি সাধারণ মানুষের মধ্যে দেখেছি যে ট্যাক্স আমার উপরে বেড়ে যায় কিনা। এটা কিন্তু প্রত্যেকবার বাজেটের পরেই একটা সাধারণ জনগণের মধ্যে একটা কাজ করে যে আচ্ছা আমার উপরে ট্যাক্সটা কত বাড়লো, একটা ভীতি কাজ করে। এই ভীতিটা কেন কাজ করে যে কোনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্যই কিন্তু করকে দায়ী করা হয় যে হ্যাঁ কর বেড়েছে তাহলে দ্রব্যমূল্যের এটা বেড়ে যাচ্ছে। কিন্তু একটা শ্রেণী যে আসলে এই করের ছাড় নিয়ে একটা সুবিধা আদায় করছে তাদেরকে আসলে কেন আইডেন্টিফাই করা হচ্ছে না ওভাবে, সেটা আমার প্রশ্ন নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের কিন্তু যেটা বললেন মাহফুজ ভাই, একটা বড় একটা সেগমেন্ট কিন্তু কর নেটের বাইরে চলে আসছে এবং কর নেটে আসা নিয়ে একটা ভীতি কাজ করে সাধারণ করদাতাদের যে আচ্ছা আমি নেটে আসলে নিশ্চয়ই আমাকে অনেক কিছু কমপ্লায়েন্স ফেস করতে হবে, অনেক কিছু বাধ্যবাধকতা আছে এবং আমাকে কিছু আন্ডারহ্যান্ড ডিলিংয়ের যেটা অ্যালিগেশন আছে, অভিযোগ আছে যে আমাকে ঘুষ দিতে হবে, আমাকে একটা ট্যাক্স সার্টিফিকেট নিতে গেলেও ঘুষ দিতে হবে, এরকম একটা মাইন্ডসেট একটা ডেভেলপ করেছে। এটা আসলে রাজস্ব বোর্ডের জটিলতা রয়ে গেছে এবং কর বলে যে আমাদের দেশে কর সংস্কৃতি গড়ে ওঠেনি। এটা কিন্তু একটা বড় বাধা কর সংস্কৃতি গড়ে না ওঠার, যে একটা মাইন্ডসেট ট্যাক্স অফিসারদের মধ্যে আছে যে হ্যাঁ সবাই কর ফাঁকিবাজ, আর ট্যাক্স পেয়াররা মনে করে যে হ্যাঁ ঠিক আছে আমি যদি করের আওতায় আসি তাহলে আমাকে অনেক ঘুষ দিতে হবে, স্পিড মানি দিতে হবে, একটা সার্টিফিকেট নিতে হলে আমাকে অ্যাডিশনাল পে করতে হবে। তো এই যে গ্যাপটা, এটাই কিন্তু আসলে বড় একটা বাধা কর সংস্কৃতি না গড়ে ওঠার এবং আমাদের কর আদায়ে যে এখন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 7.9% এবং আমাদের বড় বাধা ইকোনমির বড় বলবো যে লিমিটেশনস যেটাকে বলে সেটা হচ্ছে কর আদায় বাড়ছে না। এবং আপনি জানেন যে আমরা লোন যেটা নিচ্ছি বাইরে থেকে, সেই লোন দিয়ে লোনের কিস্তি পরিশোধ করছি। সেক্ষেত্রে আসলে রেভিনিউ যদি আমরা মোবিলাইজ না করি, রেভিনিউ যদি আদায় না বাড়াই তাহলে আমাদেরকে আরও কিন্তু লোনের উপর ডিপেন্ডেন্ট হতে হবে এবং এই লোনের যে ভার এটা কিন্তু আপনি আমি প্রত্যেকের উপরে পড়ছে, প্রতিটা সিটিজেনের ঘাড়ে কিন্তু এই লোনের যে দায় এটা আছে। তো আমি মনে করি যে
আমাদের রেভিনিউ যদি বাড়াতে হয়, নাম্বার 1 হচ্ছে অটোমেশনের দিকে খেয়াল করতে হবে, যে আমি যাতে ঘরে বসে কিংবা আমার মোবাইলের মাধ্যমে আমি ট্যাক্সের কাজটা করে ফেলতে পারি, হ্যাঁ, যাতে ফিজিক্যাল ভিজিটটা কমে ট্যাক্স অফিসে। এবং এটা তো এখন শুরু হয়েছে, এটা যে একদম নেই তা তো না, কিন্তু যেটা হয়েছে যে পার্শিয়াল অটোমেশন, হ্যাঁ, কিছু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অটোমেশন হয়েছে, কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টিভিটি নাই। এবং খুব লাইক আপনি একটা ফর্ম ফিল আপ করলেন, ওটাকে আপনাকে আবার ফিজিক্যালি গিয়ে সাবমিট করতে হচ্ছে, সাইন নিতে হচ্ছে, এটা টোটালি কিন্তু অটোমেটেড মানে নেই, সাপোর্টটা সেভাবে এখনো মিলছে না। এবং অটোমেশন করলেও প্রবলেম কিন্তু ম্যান বিহাইন্ড মেশিন। হ্যাঁ, তো আপনি মেশিন ইনস্টল করলেন কিন্তু মাইন্ডসেট ডেভেলপ করা হলো না, ওটা কিন্তু তাহলে হবে না। এইটাই বড় কথা। এবং আপনি যেটা বললেন, অনেকেই ভীতি কাজ করে, তিনি করে নেটের বাইরে চলে যেতে চান, পাশাপাশি তিনি তো আসলে নিরুৎসাহিত হন। যখন আমরা এই যে কালো টাকা শব্দটা যখন আসে, তখন তো আমাকেও নিরুৎসাহিত করে ফেলে, যে আমি কেন, আমার তো খুবই স্বল্প ইনকাম, আমি কেন তাহলে আমার যতটুকু রিটার্ন দাখিল করা দরকার সেই একটা TIN সার্টিফিকেটের মধ্যেও আমি যেতে চাই না, কোনোভাবে যদি আমি এর বাইরে থাকতে চাই। সেখানে তো অনেকগুলো বড় বড় প্রশ্ন আছে, আসবো ধাপে ধাপে। যে আপনি আর কিছু বলতে চাচ্ছেন? কিছু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এক্সিস্টিং ট্যাক্স পেয়ার যারা, যেমন আমাদের 1 কোটির মতো TIN হোল্ডার আছে যারা রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার, কিন্তু বাংলাদেশে কিন্তু মানুষ 17 কোটি মানুষ, তো মাত্র 1 কোটি মানুষের TIN আছে, এর মধ্যে 40 থেকে 50 লক্ষ শুধু রিটার্ন দেয়। আমি মনে করি যে কর যোগ্য যারা আছেন তাদেরকে খুঁজে বের করার জন্য একটা ম্যাসিভ এফোর্ট লাগবে, এবং এটার জন্য আপনার একটার সাথে আরেকটা কানেক্টিভিটির বিকল্প নাই। লাইক থার্ড পার্টির সাথে কানেক্টিভিটি করতে পারে, যেমন NBR সিটি কর্পোরেশনের সাথে, পাওয়ার যে ডিভিশন আছে, ডেসা আছে, এদের সাথে একটা কানেক্টিভিটির একটা প্রকল্প উদ্যোগ নিয়েছিল। আমি মনে করি যে এগুলোকে আরেকটু বেগবান করা। আগের বাজেটেও তো এরকম কিছু কর্মকৌশল যদি বলি বা এরকম কিছু উদ্যোগ তো নেওয়া হয়েছিল। ইভেন আমরা ইংলিশ মিডিয়ামে যে বাচ্চারা পড়ছে তাদের বাবা মারা ওইখানে দিতে হবে, তাদের এই সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে, তাদের ট্যাক্সের সম্পর্কে একদম স্কুল কর্তৃপক্ষকেও অবগত রাখতে হবে, যেন তারা এই তথ্যটা NBR-কে দিতে পারে। এই ব্যবস্থাপনাগুলোও তো করবার কথা ছিল, কিন্তু সেখানে নানান ফাঁকফোকর বোধহয় এখনো আছে, কারণ আমরা সেই ছিদ্রগুলোই আসলে প্রতি মুহূর্তে কেন যেন চোখে পড়ে, এবং সেখান থেকে আলোচনাটা করতে চাই। পাশাপাশি আমি একটু আসতে চাই এই জায়গাটায়, যেটা দৌলত আক্তার মালাও বলছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে, যে প্রত্যক্ষ কর যদি বলি, পরোক্ষ কর যদি বলি, তাহলে আমরা পরোক্ষ কর যেটা সবাই মিলে দিচ্ছে, আর প্রত্যক্ষ করটাই কিন্তু বেশি ফাঁকি দিচ্ছে। এবং TIN এই সার্টিফিকেট কতজনের থাকতে হবে, কতজন সেই একদম ট্যাক্স পে করবে, এই যে ব্যাপারগুলো দরকার নাই তো। আমি যদি খুব সুন্দরভাবে আমার টাকা বাইরে রাখতে পারি, এরকম তো হচ্ছে, তাহলে দেশের মধ্যে এত আয়োজন করে লাভ কি? সেটা যদি একজন মনে করে যার অনেক টাকা, তাহলে তো আবার যার কম টাকা সে মনে করবে কেউ দেশের বাইরে রাখছে, আমি সেটা না পারি, আমি কোনোভাবে এড়িয়ে যাই। এই জায়গায় সমাধান কোথায়? জটিল আবার একই সাথে ইন্টারেস্টিং প্রশ্ন বিষয়টা, এবং এই কারণেই কিন্তু আমরা এই ডিবেকেলের ভিতরে আছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা আসলে একটি স্ববিরোধী একটা অবস্থানে আছি। স্ববিরোধী অবস্থানেই যে আমি কর লোকে টিন খুলছে না, এ করছে না, এই কথাগুলো সব NBR-এর উপরে পরোক্ষভাবে চাপাচ্ছি যে সে করতে পারছে না, দিচ্ছে না। কিন্তু এটা যে আমাদের সকলের দায়িত্ব, কর দেওয়াটা সকলের দায়িত্ব, এবং এইটা দিচ্ছে কি না এটা দেখভালের দায়িত্বও সকলের, রাষ্ট্রের, ব্যবস্থার, সমাজের। সেইটা জায়গায় আমি দায়িত্ব পালন করছি না বা করা হচ্ছে না, না করে নিঃসন্দেহ রয়েছে। আপনি তখন একটা চাপের কথা বলছিলেন যে উপর থেকে একটা লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়া হয়, এর বাইরেও আরো কত চাপ আছে সেটাও জানতে চাই। এই চাপটা এরকম, যেমন আমরা 3 জন আছি, মাত্র আমি হয়তো কর দিচ্ছি, আপনার টাকা কর লাগবে 100 টাকা, তা আমার কাছে আপনি 100 টাকাই নিচ্ছেন, ওরা 2 জন দিচ্ছেন না। ও দেয় কিন্তু এরা ভালো, আমি খারাপ অর্থ বলছি না, এটা আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, উদাহরণ হিসেবে দিচ্ছি আর কি। কিংবা তারা দিচ্ছে আমি দিচ্ছি, হ্যাঁ, ওরা দিচ্ছেন না, ফলে হ্যাঁ দেয় না। পরের বছর আপনার 200 টাকা আপনি চাপিয়ে দিলেন, আমারে বললেন যে এই NBR তুমি 200 টাকা এ করবা, আয় করবা। আমি একমাত্র করদাতা, আমি গত বছরে 100 টাকা দিয়েছিলাম, এবার এসে আপনি আমারে বলবেন হ্যাঁ আপনি 200 টাকা দেবেন, আপনার আয় হয়েছে কি না, আপনার কি হয়েছে কিনা এটা দেখতে চাইনি। আপনি ওই 2 জনকে কিছু বললেন না, ওরা 2 জন দিল না, মুশকিলটা তো সেখানে। হ্যাঁ, তা দিল না, না দিয়ে কি হচ্ছে, 3 প্রকার বৈষম্য সৃষ্টি হচ্ছে। আয় বৈষম্য, আমি কর দিয়ে দিয়ে নিঃস্ব হচ্ছি,
আমি টাকা দিয়ে দিচ্ছি, আমার আমার রিয়াল ইনকাম কমে যাচ্ছে, এমন পরিস্থিতি হচ্ছে যে আমার ওই কর দেওয়ার পয়সাটাও আমার নাই, এটা দিতে, কারণ আপনি 100 টাকার জায়গায় এখন 200 টাকা চাচ্ছেন, আমার তো আয় হয়নি, আমার দিতে হচ্ছে। আর ওনারা দুজন না দিয়ে দিয়ে ওনারা লাভবান হচ্ছেন, ওনারা একই বাজারে অন্য কম দামে বা অন্যভাবে দিয়ে ব্যবস্থা হচ্ছেন। এমনকি ওনাদেরকে জামাই আদর করা হচ্ছে, আমি শব্দটার জন্য একটু হচ্ছি, কি জামাই আদর কি, আচ্ছা ঠিক আছে তোমরা দিলে না, ঠিক আছে তোমারে কয়েক বছর পর পর আমি একটা দেবো, ইমিউনিটি দিয়ে দেবো, হ্যাঁ অল্প কর, কোনো প্রশ্ন করবো না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এইসব বলে বলে ওকে ওনাদেরকে আলাদা করে রাখছি, আর ওনাদের দুজনের না দেওয়ার চাপটা এসে আমার উপর পড়ছে। ফলে আমি নিজে আস্তে আস্তে মানে হচ্ছে এই যে, অর্থাৎ প্রথম বৈষম্যটা হচ্ছে, সমস্যাটা হয়ে গেছে আমাদের সমাজে অর্থনীতি আয় বৈষম্য তৈরি হয়ে যাওয়াটা। আয় বৈষম্য তৈরি হতে হতে যে আয় বৈষম্যের যে উপরে উঠে গেছে, সে এত পাওয়ারফুল হয়েছে যে আমিও যাতে কর না দিতে পারি, মানে কর না দিতে হয়, সেই ধরনের পরিস্থিতি সে সৃষ্টি করছে। আপনাকে আমি আরেকটু সেই জন্য ওখানে হাত দিতে হবে। আমি আপনাকে আরেকটু শুনতে চাই, কারণ আমি আপনাকে আরো একটি প্রশ্ন রেখেছিলাম পরোক্ষ করের ব্যাপারে, কিন্তু আমার বিরতির সময় হয়ে গেছে। আমি বিরতি থেকে ফিরে এসে সেটা শুনবো, কিন্তু আমি একজন একেবারে নিম্ন আয়ের মানুষের কথাটা বলে রাখি। তার কথা হচ্ছে যে আমি একটা 10 টাকার বিস্কিট কিনতে গেলেও আমি কিন্তু কর দিচ্ছি, আমার তো কর দেবার কথা না, কারণ আমার তো আয় নাই, আমি তো নিম্ন আয়ের মানুষ। কিন্তু যারা একদম উচ্চ আয়ের মানুষ তারাই তো দিচ্ছেন না, পারে শুধু গরিবের সাথে। এই প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনার কাছেই ফিরবো, বিরতি থেকে আসি। সম্মানিত দর্শক, নিটোলটাটা 21 রাতের আজকের এই আয়োজনে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। বিরতি শেষে আমরা এই আলোচনায় আবারও ফিরবো, নিঃসন্দেহের সাথে থাকবেন। আবারও ফিরে এলাম নিটোলটাটা 21 রাতের আজকের আয়োজনে। আমরা রাজস্ব আহরণ নিয়ে আজকে কথা বলছি, এবং সেই আহরণের লক্ষ্যমাত্রা কত, সেখান থেকে কতটা ঘাটতি থাকে, নানাবিধ আলোচনাটা হচ্ছে। বিশেষ করে বর্তমান যে অর্থনৈতিক প্রেক্ষাপট যদি বলি, একদম সেই বিশ্বের সাথে তুলনা করে তুলনামূলক আলোচনায়, পাশাপাশি আমরা তো ঋণ করেছি IMF-এর কাছ থেকে, এবং IMF-এর কাছ থেকে ঋণ করবার সময় IMF যে শর্তগুলো জুড়ে দিয়েছে, সেই নানান কিছুর ভিড়ে রাজস্ব আহরণের বাইরে আমাদের বোধহয় আর কোনো বিকল্প পথ নেই। কারণ আমাদের অনেকগুলো তো আসলে একদম চলমান বেশ কিছু রয়েছে, যেগুলো আমরা প্রজেক্ট, যেগুলো আমরা চালাচ্ছি, সেই জায়গাটায় নতুন করে এটা তো ভাবা লাগি, নতুন করে ভাবা হচ্ছে কর্মকৌশল নিয়ে কতটা কাজ হবে, সেই সার্বিক আলোচনাটা করছি। আবার আলোচনায় ফিরবো। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কি রেখে গিয়েছিলাম প্রশ্ন, নিঃসন্দেহে শুনবো এখন। পরোক্ষ কর আর প্রত্যক্ষ কর, পরোক্ষ করের একটা বড় হচ্ছে কি, ইট টাচেস এভরিবডি। ও ভিখারিও দেবে, অমুক টাওয়ারের মালিকও সেও দেবে, দিতে হবে পরোক্ষ কর। এবং এইটা এনবিআর এর জন্য খুব সহজ। পরোক্ষ করের ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, কিছু করা লাগে না কেন, কিন্তু প্রত্যক্ষ কর ইম্পর্টেন্ট, এবং এখানেই বেশি দেওয়ার বিষয়। ওই আয় বৈষম্য কমানোরও একটাই মাত্র উপায়, যে প্রত্যক্ষ কর বাড়াতে হবে, অর্থাৎ সকল ব্যক্তিকে করের আওতায় আনতে হবে, কর দিতে হবে। ওই শুধু ভিখারি একটা খাওয়ার জন্যই দেবে আর সেই টাকা হবে না, এটা না। তো সেই কারণেই প্রত্যক্ষ করকেই বাড়তে হবে, এবং পরোক্ষ করও থাকবে, কারণ পরোক্ষ কর দিতে হবে, কারণ সবাইকে সার্ভিস। কিন্তু এখানে দুটো জিনিস কাজ করছে, একটা হচ্ছে পরোক্ষ কর নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু ওখানেও আবার ওই একটা গ্রুপ আছে, সে সরকারকে ওটা দিচ্ছে না, না দিয়ে সে নিজে আয় বৈষম্যের ঊর্ধ্বে উঠে যাচ্ছে, মানে উপরে উঠে যাচ্ছে, উপরের স্ট্যাটাসে উঠে যাচ্ছে এবং শক্তিশালী হচ্ছে। আমি শক্তিশালী শব্দটা বেশি জিজ্ঞাসা করছি, কারণ আপনি লক্ষ্য করবেন যে 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 হ্যাঁ, সে যে দিচ্ছে না, এটা দেখভালের দায়িত্ব কার? রাষ্ট্রের হচ্ছে, মানে যাদের রাষ্ট্রের যাদের করবার কথা, রাষ্ট্রের তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে কিনা এটা দেখার বিষয়, সেটা দেখার বিষয়। এটা আরেকটা বড় আলোচনা। আমি আপনার কাছে আসবো। ডক্টর মাহফুজ কবিরকে বসিয়ে রেখেছি। রাষ্ট্র তো দেখছিই না, বিভিন্ন সময় ডেটা কি বলে আপনার কাছে নিশ্চয়ই, কারণ আমি সবসময় আপনার কাছে ডেটা ভিখারি হয়ে থাকি, কারণ আপনি চমৎকারভাবে সেটা উপস্থাপন করতে পারেন। এই রকম ফাঁকি দিচ্ছে, এই সংখ্যাটা যদি একটু থাকে আপনার কাছে। এই সংখ্যা আমরা যদি আসলে ইকোনমিক সেন্সাসটা দেখি, তাহলে দেখবো যে প্রায় 80 লাখের মতো কিন্তু আমাদের বিভিন্ন এন্টারপ্রাইজ আছে। তবে সবগুলোই বড় নয়, সবগুলোরই আসলে ক্ষমতা নেই এই ট্যাক্স দেওয়ার। তারা অনেকেই গ্রামগঞ্জে ছড়িয়ে আছে, চায়ের দোকান আছে, সেটাও এন্টারপ্রাইজ, আবার বড় যে গার্মেন্টসের মালিক তিনিও এন্টারপ্রাইজ। বিষয়টা হচ্ছে কি, যে এই যে যারা আরএমজির ওনার, হ্যাঁ, তাদের মধ্যে অনেকেই বড় মেগা যারা বিজনেসম্যান, তাদেরও কিন্তু অনেক সময় ট্যাক্স থাকে না, এরকম ফাইলের মধ্যে তাদের জিরো।
মানে এই জিনিসগুলো হচ্ছে কিন্তু মানে এটা অনেকেই বলছেন আসলে। তো এরকম অনেক ফাঁক ফোকর আছে আমাদের, যে বড়রা অনেক বড় তারাও ট্যাক্স দিচ্ছেন ওরকমভাবে, আবার যারা একটু মধ্যবিত্ত তারাও পুরো চাপের মধ্যে পড়ে যাচ্ছেন, আবার দেখা যাচ্ছে নিচে যারা তারা কিন্তু এই আসলে ভ্যাট দিচ্ছেন বা অন্য কোনোভাবে আর কি তারা দিচ্ছেন, এই পরোক্ষ কর দিচ্ছেন। তো এইভাবে কিন্তু যে একটা বৈষম্য তৈরি হচ্ছে এবং খুব অ্যালার্মিং যে বিষয়টা সেটা হচ্ছে শহরাঞ্চলে এটা অনেক বেশি হচ্ছে। এবং এই কারণে শহরাঞ্চলে যেটা হয়ে গেছে প্রায় আমাদের যে এখন জিনি কোএফিসিয়েন্ট সেটা কিন্তু এখন প্রায় 5.23 এরকম। তো এই অবস্থা মানে 5.3 হলে যেটা হয়, যেটা মানে 0.5 হচ্ছে বর্ডার লাইন, তার মানে হলো যে শহরাঞ্চলে প্রচুর বৈষম্য রয়েছে। তো এখন এই যে অবস্থা, এই অবস্থার থেকে আসলে আমাদের সামনের দিকে প্রত্যাশা কি, বা আমাদের আসলে করণীয় কি? এখন IMF যেহেতু এসছে আমাদের এখানে, এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একটা খুব ভালো ডিসিশন নিয়েছেন এবং আমাদের সংকটের সময়ই আসলে এই সিদ্ধান্তটা নিয়েছেন। এবং এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের তো আসলে একটা ইন্টারন্যাশনাল রিপুটেশনের বিষয় আছে। এখন আমরা মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, কিন্তু আমরা এখনও LDC থেকে শেষ দিকে আছি, হয়তো 2026 আমরা বের হয়ে আসবো। তো এই সময়ের মধ্যে আমাদের এই সিরিজ অফ রিফর্মস এগুলো আমাদেরকে নিতে হবে। এর মধ্যে একটা হচ্ছে যে ট্যাক্সের যে বিভিন্ন রকমের অসঙ্গতি সেটাকে আসলে ঠিক করা, এবং IMF খুব শক্তভাবে আছে এখানে এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি মেসেজ দিচ্ছে সারা পৃথিবীকে। তো এই জায়গাতে আমি মনে করি যে এই যে অটোমেশনের কথা যেটা আপনি বললেন বা যে আলোচনাটা এলো, তো সেই জায়গা একটা বড় জায়গা যে এখানে সবাই আসলে নেটের মধ্যে আসবেন, অন্তত পরোক্ষ করের ক্ষেত্রে। কিন্তু প্রত্যক্ষ করের জায়গাটা এত জটিল, এবং এইখানে যত দিন পর্যন্ত আমাদের যে NBR কর্মকর্তাদের একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে ততদিন পর্যন্ত আসলে এই জায়গাতে ভালো কিছু করাটা অনেক কঠিন। এবং এখানে যদি ফুল অটোমেশন হয়, যেটার কথা একটু আলোচনা হলো, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছুটা পার পেয়ে যাব। আরেকটা ডেটা একটু জানতে চাই, যেটা ব্যবসায়ীদের ক্ষেত্রে টাকা পাচারের কথা প্রায় আসে, সেটা হচ্ছে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং। এই তথ্য কি রয়েছে? না, এই তথ্য হচ্ছে মানে খুবই এটা এর বিষয় আর কি, উদ্বেগের বিষয়, যে এখানে কিন্তু হচ্ছে, এখনও হচ্ছে। ইনফ্যাক্ট আমরা কিন্তু প্রচুর এরকম এখন ইন্সপেকশনগুলো করছি, বাড়িয়ে দিচ্ছি, কিন্তু তারপরেও ওই অভ্যাসটা তো রয়ে গেছে। এবং কিছু বাড়িয়ে দিচ্ছেন, ডেটা কি একদম সঠিক ডেটা উঠে আসছে কিনা? হ্যাঁ, কিছু এস্টিমেট আছে এখানে, সেখানেও বাধাপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, কিছু এস্টিমেট আছে এখানে 20,000 কোটি টাকার কথা বলা হয় যে এখানে সেগুলো আসছে না। এটা এগুলো করে আসলে পাচার করা হচ্ছে। বিষয়টা হচ্ছে কি যে খুবই একটা ইন্টারেস্টিং একটা ঘটনা, সেটি হলো যে বাজারে কিন্তু সব রকমের পণ্য আছে, এমন কোনো পণ্য নেই যেটা কিন্তু এই কোভিড-19 এবং এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে সেটা বন্ধ হয়েছে আসা, সব আছে। তাহলে এখন যেটা হচ্ছে যে ইম্পোর্ট আর এক্সপোর্ট সমান, তাহলে কীভাবে হচ্ছে এটা? তার মানে একটা বিশাল ইনফর্মাল ইকোনমি আছে, ডলারটা কিন্তু ট্রানজ্যাকশন যাচ্ছে কিন্তু সেটা ব্যাংকের মাধ্যমে যাচ্ছে না। তার মানে হলো যে এই যে অর্থ পাচারের ঘটনা যেটা সেটা কিন্তু রিয়েল। তার মানে যে 20,000 কোটি টাকা এটা মানে ইজিলি, যেটা আসলে একটা এস্টিমেট করছে, আমি মনে করি যে এটা আরও অনেক বেশি। হ্যাঁ, তো এখন এই যে অবস্থা, তো আমি মনে করি যে এই যে এটা একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ যখন অর্থ পাচার হতে থাকবে তার মানে হচ্ছে আপনার ইনকামের স্টেটমেন্টটা রিয়াল হচ্ছে না, এবং আসলে তখন ইনকামের সাথে জিডিপির যে আকার সেটার কিন্তু একটা কিন্তু গ্যাপ রয়ে গেছে। ডক্টর মাহফুজ কবির, ছোটবেলায় আমরা পাটিগণিতে যে অঙ্কগুলো পড়তাম, একটা চৌবাচ্চার নিচে ছিদ্র থাকবে, উপর থেকে পানি ভরবে এত মিনিটে, নিচ থেকে পানি পড়ে যাবে এত মিনিটে। এই ব্যাপারটা যদি আমাদের ক্ষেত্রে হয় যে আমরা একদিকে রাজস্ব বাড়ানোর চিন্তা ভাবনা করব, অন্যদিকে আমাদের টাকা মানে প্রপার ব্যাংকিং চেইন যেটা আপনি বললেন, সেখানে এভাবে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, হুন্ডি, নানানভাবে টাকা চলে যাবে অন্য দেশে, তাহলে চৌবাচ্চার এই গল্প থেকে বোধহয় ওখানে পাটিগণিত অঙ্ক মিললেও আমাদের মিলবে না। আপনার কাছে আমি আবার আসবো, দৌলত আক্তার মালা, আপনাকে রেখে গিয়েছিলাম এবং আপনি তখন বলছিলেন মাঠে সবার সাথে কাজ করবার অভিজ্ঞতা আপনার রয়েছে। ডক্টর মাহফুজ কবির যেভাবে ডেটা সংগ্রহ করেন, আপনি অন্যভাবেও ডেটা সংগ্রহ করেন, কি ডেটা আছে আপনার কাছে, তথ্য কি আছে? তথ্য আছে এটাই যে যখনই বলা হয় যে আমাদের দেশে কর কেন দেয় না লোকজন, প্রথম প্রশ্নটা হয় যে আমার করের টাকা কিভাবে খরচ হচ্ছে যদি আমি দেই, আর আমি কেন কর দেব। তো এই জিনিসগুলো আসলে গভর্নমেন্টকে, রাষ্ট্রকে সেন্সিটাইজ করতে হবে মানুষকে, যে আপনি যে করের টাকা দিচ্ছেন সবার কিন্তু কষ্টের টাকা, পকেট থেকে টাকা বের করে সরকারকে দেয়া এবং সেটার রিটার্ন আশা করা, এটা কিন্তু মানে অন্যায় কিছু আমি বলবো না। যদি আমি গভর্নমেন্টকে কর দিই তাহলে এটার এগেনস্টে আমি কিছু বেনিফিট আশা করব, যে ঠিক আছে গভর্নমেন্ট আমি চাকরি না থাকলে আমাকে বেকার ভাতা দেবে, আমি যদি কোনো অসুস্থ হই তাহলে আমি হেলথ কম খরচে বা স্বাস্থ্য ভাতা পাবো, কিংবা কম খরচে হেলথ বেনিফিটগুলো পাবো। তো ওই জিনিসগুলো আসলে আমাদের যা কিছু আছে খুবই সামান্য আছে, কিন্তু সেটা করদাতাদেরকে সেন্সিটাইজ করা, জানানো যে আপনার করের টাকা দিয়ে এই জিনিসগুলো আমরা করছি। যেমন আমরা জানি যে আমাদের পদ্মা ব্রিজ করের টাকা
আমাদের করের টাকায় পদ্মা ব্রিজ হয়েছে। তো এই জিনিসগুলো একটু জানানো এবং করের টাকার খরচের স্বচ্ছতাটা এনশিওর করা, যে আমার করের টাকাটা আসলে কিভাবে খরচ হচ্ছে, এটা কতটুকু ভাতায় যাচ্ছে, কতটুকু সরকারের পেনশন কিংবা সরকারি কর্মচারীদের বা কর্মকর্তাদের বেতনে সুবিধাতে যাচ্ছে। তো ওই জিনিসটা নিয়ে একটা ধোঁয়াশা কাজ করে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা মাহফুজ ভাই একটু আগে বললেন, যে আমাদের স্টাডি বলে যে আমাদের 80 লক্ষ এন্টারপ্রাইজেস আছে, অথচ আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্ন হচ্ছে মাত্র 30,000। এত কম কি আমাদের আসলে কোম্পানিগুলোর ট্যাক্স দেওয়ার মানে এত কম সংখ্যায় কোম্পানিকে ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে কিনা? এই সংখ্যা একদমই মিলছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা আছে তারাও যেমন গত 3-4 বছর আগে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম একটা চালু করা হয়েছিল, যে আমাদের 2টো ফাইন্যান্সিয়াল কিংবা 3টা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট মেনটেন করে কোম্পানিগুলো। একটা দেখায় করে কর কম দেওয়ার জন্য, আরেকটা দেখায় ব্যাংকে লোন নেওয়ার জন্য, ওটা বেশি করে। তো ওটা যাতে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়, এইটা ইন্ট্রোডিউস করার পরে কর্পোরেট ট্যাক্স রিটার্ন কিন্তু আরও কমে গেছে। কারণ আগে যারা দিয়েছে অনেক কিছু হাইড করেছে, এখন যেহেতু দিতে হচ্ছে আবার নতুন করে এবং একটা অ্যাকাউন্ট দিতে হচ্ছে, প্রিভিয়াস অনেক ইনফরমেশন তাকে ডিসক্লোজ করতে হচ্ছে, তাহলে সে কি ধরনের স্ক্রুটিনি ফেস করবে, কি ধরনের ইনভেস্টিগেশন ফেস করবে, এটা নিয়ে একটা ভয় কাজ করে। তো আমি মনে করব যে এটা রাষ্ট্র যেহেতু এইটা চালু করেছে, সরকার যেহেতু এটা চালু করেছে, এটা আইসিএবির উদ্যোগে হয়েছে, তখন একটা জেনারেল অ্যামনেস্টি যদি দেওয়া হতো, যে ঠিক আছে আপনি আগে যত কিছু করেছেন সেগুলো সব দেখিয়ে ফেলেন, তাহলে আপনাকে একটা ট্যাক্স, একটা পেনাল ট্যাক্স কিংবা একটা জরিমানা দিতে হবে, তারপর থেকে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু এটা খুব ডিফিকাল্ট। আপনার মনে হয় যে এই ধরনের অফার কোনো ধরনের কাজ করে কর্মকৌশলের ক্ষেত্রে? এই জন্যই প্রশ্নটা রাখছি। আমরা যখন বাজেট প্রণয়নের ক্ষেত্রে শুনি যে আপনার কালো টাকা সাদা করতে পারবেন মাত্র এত শতাংশ, এত চমৎকারভাবে বলে, মাঝে মাঝে মনে হয় যে রাস্তায় যখন ওই যে ছোটোখাটো পণ্য বিক্রি করে তাদের থেকেও মনে হয় এই অফারটা অনেক বেশি লোভনীয়। ফিরেছে কি সেই টাকাগুলো দেশে? এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। কালো টাকা সাদা করার যে স্কিমগুলো, এটা কখনোই কাজ করেনি বাংলাদেশে। নাম্বার 1 হচ্ছে এটা কেন দিয়েছে গভর্নমেন্ট, সেটার পার্সপেক্টিভটা আমি বলি। যে ঠিক আছে, আমাদের অনেক বড় ইনফর্মাল ইকোনমি, মাহফুজ ভাই যেটা বললেন, যে বলা হয় যে 80% আমাদের ইনফর্মাল ইকোনমি, এটাকে কোনোভাবেই ট্র্যাক করা যাচ্ছে না। যারা আগে কর ফাঁকি দিয়েছে তারা চলে আসুক কর নেটে। একটা সময় কিন্তু হয়েছিল প্রায় 800 কোটি টাকার মতো এসেছিল ট্যাক্স, কিন্তু এটা কিন্তু একটা অ্যাডিশনাল অ্যামাউন্ট, এটা নর্মাল প্রসেসে আসতো না। তবে কালো টাকার সুবিধা যেটা হয় যে অনেস্ট যারা ট্যাক্স পেয়ার, আমি রেগুলার ট্যাক্স দিচ্ছি, হ্যাঁ, কিন্তু হয়তো আরেকজন দিচ্ছে না, তার সাথে অন্যায় হয়ে যায়। যে রেগুলার 1 বছর 10 বছর ধরে ট্যাক্স দিয়ে যাচ্ছে আর যে ট্যাক্স দিচ্ছে না, সেটার জন্য করা হয়েছে যে ভয়াবহ অন্যায়টা হয়। সে তো ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ তখন বললেন যে এবার 100 টাকা দিলে আমি আরো তার উপর চাপাই যে পরের বছর তুমি 200 টাকা দিবে। সেজন্য আমি মনে করি যে গভর্নমেন্টকে একটা ক্যালকুলেট করতে হবে, যে 10 বছর ধরে এতদিন ধরে ট্যাক্স দিচ্ছে তার সাথে যাতে অন্যায় না হয়। কালো টাকা সাদা করার সুবিধা কিংবা এই ধরনের অ্যামনেস্টি যদি গভর্নমেন্ট দেয়, তাহলে হাই ট্যাক্স রেট দিক, যাতে তাকে ওই এতদিনের যে ট্যাক্স দিচ্ছে না সেটা যাতে অফসেট হয়ে যায়, সেটা যাতে গভর্নমেন্ট রিয়েলাইজ করতে পারে, টাকাটা যাতে আদায় করতে পারে। তবে একটা জিনিস আমি বলবো যে এইটা নর্মাল প্রসিডিওরে, এই যে আমাদের বিশাল ইনফর্মাল ইকোনমি, এটাকে আসলে ফর্মালাইজ করা একমাত্র হতে পারে অটোমেশনের মাধ্যমে। 2 নাম্বার হতে পারে যে আপনি সেন্সিটাইজ করে, যে আপনি মানুষকে ট্যাক্স দেবেন। যেমন আমি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আমাদের কিন্তু 10% ট্যাক্স কেটে নেয় যাদের ট্যাক্স রিটার্ন আছে, টিআইএন আছে, আর যাদের টিআইএন নেই তাদের 15% ট্যাক্স কেটে নেয়। তো অনেকেই কিন্তু প্রেফার করে যে ঠিক আছে আমি টিআইএন করব না, আমি ট্যাক্স রিটার্ন দিব না, কিন্তু আমার অ্যাডিশনাল এত টাকা যদি ট্যাক্স কেটেও নেয় 5% আমি অ্যাডিশনাল দেব। তো এই অ্যাভয়েডেন্সটা যে কাজ করে, এটাকে আসলে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। এবং আমি মনে করি যে ক্যাম্পেইনিংয়ের জায়গায় এনবিআর এখনো খুবই দুর্বল। বিভিন্ন মেজার নেওয়া হয়, বিভিন্ন ট্যাক্স বিল্ড আপের আসলে দরকার আছে, ট্যাক্সের বিভিন্ন সমস্যা। আমি একটু বলে নিই, যেমন এইচএস কোড নিয়ে অনেক ব্যবসায়ীদের অনেক কমপ্লেইন আছে, যে আমি যে এইচএস কোডটা দিই সেই এইচএস কোডটা ইম্পোর্ট স্টেজে আমাকে অ্যাকসেপ্ট করে না, বলে যে না এইচএস কোড না, আরেকটা এইচএস কোড, আর এইচএস কোড ভুলের কারণে কিন্তু অনেক বড় পেনাল্টি আছে। তো কিন্তু এনবিআর কিন্তু একটা সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল অনেক দিন আগে, যে অ্যাডভান্স রুলিং, যে আপনি এনবিআর থেকে এইচএস কোডটা নেবেন, ওরা বলে দেবে যে এটার এইচএস কোড এটা, এবং সেটা আপনি কাস্টমস পয়েন্টে দেখাবেন। তো
তো এই ধরনের মেজারগুলো এনবিআর কিংবা রাষ্ট্র যখন নেয় বাজেটে, ম্যাক্সিমামই কিন্তু জনগণের অজানা থেকে যায় এবং তার সুবিধা নেয় হচ্ছে কর কর্মকর্তারা, কাস্টমস কর্মকর্তারা, ভ্যাট কর্মকর্তারা, এবং এটা নিয়ে একটা হ্যারাসমেন্টের একটা টুল হিসেবে কাজ করে এবং এটা কিন্তু করদাতারা তখন গ্রিভেন্সেস তৈরি হয়, তাদের একটা অভিযোগ তৈরি হয় যে না ঠিক আছে কর দিতে গেলে। প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে আপনি তো বললেন যে সাধারণ মানুষের যদি বলি অ্যাওয়ারনেস বিল্ড আপের জায়গাটা, আমি হয়তো সাধারণ মানুষ, আমি এগুলো এত ভালো বুঝি না, আবার বাজেটে নতুন কিছু বলা হলো সেই ভাষা বুঝতেও আমার কষ্ট হয়। কিন্তু একটি প্রশ্ন আমি প্রায় সময় করি, কারণ আজ পর্যন্ত এটার উত্তর আমি মিলাতে পারিনি, সেটা হচ্ছে বাংলাদেশে আমরা যদি বলি আয়কর উকিল বা ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার যারা রয়েছেন সেই সংখ্যাটা করদাতাদের থেকে অনেক গুণ বেশি। তাহলে এত এই পরামর্শদাতারা কি করেন, কাদের পরামর্শ দেন? যদি তারা সঠিক পরামর্শই দিবেন তাহলে তো আমি বুঝি না, আমাকে বুঝিয়ে আমাকে আরও কর দিতে উৎসাহিত করবেন। কিন্তু তাদের সম্পর্কে এক ধরনের অভিযোগ রয়েছে যে তারা বরঞ্চ আপনার এত টাকা হয় কিন্তু আপনি এত দিয়েন না, আমাকে তার চেয়ে ব্যক্তিগতভাবে এত দিয়ে দেন এই পকেটে, আপনি ওখানে কম আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। এই যে ব্যাপারটা, তাহলে আসলে জটিলতা কিভাবে নিরসন হবে? মিডলম্যান আসলে সব জায়গায় প্রবলেম। ট্যাক্সের ক্ষেত্রে তো আরেকটু বড় বিষয়, তাহলে আমার এত পরামর্শদাতার দরকার। জি, ট্যাক্সের ক্ষেত্রে আসলে ট্যাক্স এজেন্ট কনসেপ্ট কিন্তু সারা ওয়ার্ল্ডেই আছে। ট্যাক্স বিষয়টা যেহেতু একটু জটিল, তো অনেক সময় ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার সে বুঝতে পারে না, কিংবা কোম্পানির অনেক কমপ্লেক্স ট্যাক্স, সেটা হয়তো সেই জন্য হয়তো ট্যাক্স এজেন্টের দরকার আছে। আমি বলবো না যে ট্যাক্স এজেন্টের দরকার নেই, কিন্তু অবশ্যই অবশ্যই ট্যাক্স লয়াররা এবং ট্যাক্স এজেন্ট যারা আছে তারা কিন্তু ইউনিভার্সালি রিকগনাইজড, তাদের দরকার আছে। কিন্তু যেখানে গ্যাপটা আপনি যেটা বললেন খুবই সুন্দর করে, যে হ্যাঁ একটা একটা নেগোসিয়েশনের একটা স্কোপ থাকে যে ঠিক আছে আপনার এত টাকা ট্যাক্স হয় সেটা দেন না, আপনি এত টাকা ট্যাক্স দেন, এই জিনিসটাকে রোধ করার জন্য। এবং এটার কিন্তু মেইনলি ভিকটিম হয় ইন্ডিভিজুয়াল এবং মার্জিনাল ট্যাক্স পেয়াররা, যারা স্বল্প আয়ের মানুষ, যারা মাত্র ট্যাক্স দেওয়া শুরু করেছে, তাদের ক্ষেত্রে মেইনলি প্রবলেমটা হয়। তো তাদের জন্য কিন্তু এনবিআর একটা সিস্টেম চালু করেছিল এক সময়, যে তারা ওয়ান পেজ এখনও আছে যে ওয়ান পেজ রিটার্ন দিয়ে দিবে, তাহলে তার মিডল ম্যানের ইন্টারভেনশনটা লাগবে না, তার ট্যাক্স এজেন্টের ইন্টারভেনশনটা লাগবে না। এটার জন্য আসলে আমি আবারও বলবো যে অটোমেশনের বিকল্প নাই, তাহলে মার্জিনাল ট্যাক্স পেয়াররা এগিয়ে আসবে এবং আপনার এই অটোমেশন হয়ে গেলে তো আর এত মানে পরামর্শদাতা, অটোমেশন এবং ফুল অটোমেশন, জি ফুল অটোমেশন নিজে যখন করতে পারবে, সেই দাখিল করা যেটাকে বলি, নিজে যখন করতে পারবে তখন তো মধ্যস্থতাকারীর দরকার হবে না, অনেক জটিলতা নিরসন হয়ে আসবে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে একটু জানতে চাই, আয়করের ওই যে কর নেটের কথা যেটা বলছিলেন, এটা নিয়েও প্রতি বাজেটে কথা হয় যে এত হলে এত লাখ, এর সীমার বাইরে থাকবে, এর সীমার ভেতরে থাকবে, এই যে ব্যাপারটা, এইটা আসলে কিভাবে নির্ধারণ করা হয় সেটাও একটু শুনতে চাই সাধারণ দর্শকদের জন্য। পাশাপাশি এই বছর মানে আসন্ন যে বাজেট, সেখানে কি এরকম কোনো ধরা হয়েছে যে বর্তমান যে অবস্থা পরিস্থিতি সেই বিবেচনায় কত হওয়া উচিত? করের হার মানে সীমার কথা বলছেন, যেটা নিম্ন সীমা, এইটা নিয়েই খুব একদম মোটামুটি ভাবনাটা বেশি থাকে সাধারণ মানুষের। আমি মনে করি এই জাতীয় ট্রিকি বিষয় নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা দরকার নেই। এই অর্থে বলি, প্রতি বছর আপনি বাজেটের আগে দেখবেন কিছু গসিপ বাজারে ছেড়ে দেওয়া হয়, মানে এটা আপনি এইটা নিয়ে আলোচনাই করতে থাকেন, পুরো বাজেট অধিবেশনে এই কথা নিয়ে আলোচনা চলতে থাকে অনেক বেশি। আপনি এটা 4.5 লাখ হবে না 3.5 লাখ টাকা হবে, এই একটা, এবং পরে আবার আশাও থাকে যেটা কমানো হবে। যেমন গত বছর বলা হয়েছিল যে 200 টাকা পর্যন্ত হলে টিন হবে, ওখানে আমরা কিন্তু 4000 টাকা বেশি খরচ করে ফেলছিলাম কথাবার্তা বলে, এবং সবাই ওইটা নিয়েই আলোচনায় করতে থাকে, তখন আসল বিষয়ের প্রতি তাদের অ্যাটেনশন থাকে না। হ্যাঁ, আমি সেজন্যই বলছি যে উই হ্যাভ টু প্রায়োরিটাইজ সকলকে, সরকারের পক্ষ থেকে এদিক থেকেও। মালার ওই কথাটার থেকেই আসি, যে ওই যে বলতেছিলেন যে এখানে একটা অডিট রিপোর্ট দেখায়, ওর কাছ বেলা আরেকটা দেখায়, ওইটাকে মিলানোর জন্য ওই যে ডিবিসি একটা সিস্টেম করা হয়েছে, এই স্ট্রিক্টলি করা হয়েছে, করতে যেই দেখা যাচ্ছে এখন ওই যে কর্পোরেট করের ওরা কমে যাচ্ছে, কারণ ও স্বচ্ছ হতে চাচ্ছে না। আমি ওই পয়েন্টটা টেনে আনতেছি ওই অটোমেশনের বেলায়। অটোমেশনেরও কিন্তু প্রচ্ছন্ন শত্রু আছে, প্রচ্ছন্ন পক্ষ আছে, তারা চায় না অটোমেশনটা হোক। হ্যাঁ, কারণ অটোমেশন হলেই এই যে আন্ডারহ্যান্ড ডিলিং, আলোচনা, সুবিধা, ওই যে আপনি যে তৃতীয় পক্ষের কথা বললেন, তাদের চাকরি তো চলে যাবে, তারা থাকবে না, তার প্রফেশনই উঠে যাবে। যদি আমি অটোমেশনে যদি খুব সহজে যদি এটা দিতে পারি এবং ওটা যদি কোনো হয়, ফলে এটার ওই বিষয়টা এরকম যে
নদী আছে, সেখানে খালে নৌকায় সবাই পার হয়, হঠাৎ করে যে শোনে যে এখানে একটা ব্রিজ হবে, তখন ওই মাঝির ও দুই পারের যে দোকানদার তাদের সবার কিন্তু মন খারাপ হয়ে যায়, সমস্যা হয়ে যায়, কারণ এরপর তার কেউ এখানে থামবে না। এখানে অটোমেশনটা দেরি হচ্ছে কেন? অটোমেশনটা করতে দেরি কোথায়, অসুবিধা কি? এখানেই একটু বিষয়টা তারা কি একটু নতুন করে ভাবতে পারেন? আমি আপনার মাঝি আর এই উদাহরণের জন্যই বলতে চাই যে আমরা এরকম বিকল্প ভাবনাটা তারাও ভাবতে পারেন কিনা। যেমন মাঝি ভাবলো যে ঠিক আছে ব্রিজ হয়ে গেলে আমি প্রফেশনটা চেঞ্জ করে না হয় একটু অটো চালাই, সেরকম মানে ভাবনাটা আনতে পারি কিনা। মানসিকতার ব্যাপারটা কিন্তু শুরুতেই দৌলত আক্তার মালা বলছিলেন, আমার যদি ভুল না হয়, যে মেশিনের পেছনে তো আসলে মানুষ। আমি সেটাই বলছি, সেই মানুষকে আগে সহজ ঠিক করতে হবে, মানুষের মেন্টালিটিটাকে ঠিক করতে হবে, সেখানেই যে বিষয় আর কি। হ্যাঁ, যেমন ব্যাংকে যার ইয়ে আছে তার 10% কাটা হয়, আর যার নাই তার 15% কাটা হয়। এখন প্রশ্ন উঠতেছে ওর কাছ থেকে যে 15% কাটা হয় ওটা কোথায় জমা দেওয়া হয়? জি, ওর তো টিন নাই। আর আর এই কথা বলা আছে সবসময় যে টিন ছাড়া তুমি অ্যাকাউন্ট খুলবা না। আর এই কথা আজকের না, আজকে 4-5 বছর ধরে 8 বছর ধরে বলা হচ্ছে যে টিন না থাকলে আপনার 15% কাটা হবে। তাহলে ওই লোকগুলোর কেন টিন কাটা হয়নি? এবং সেই টিন আমি তো মনে করি যত লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে ততটাই টিন অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা, সেটা দেখা হচ্ছে না। এনফোর্সমেন্টের সমস্যাটা আমাদের। এনফোর্সমেন্ট করবে, যত কর্মকৌশলী আমরা নেই না কেন, এই যে কাজগুলো আমাদের করবার কথা, সেই জায়গাটা যদি আমাদের ইমপ্লিমেন্টেশনটা না থাকে তাহলে আসলে হবে না। শেষ করতে হবে। ডক্টর মাহফুজ কবির, আপনাকে অল্প একটু শুনতে চাই। আসলে এটার জন্য আমাদের দরকার এখন এনবিআর এর একটা স্ট্র্যাটেজিক আউটলুক। মানে আমরা যে অবস্থাতে ছিলাম বা আছি সেই অবস্থা দিয়ে আসলে চলবে না। তার কারণ 2026-এর পরে আমাদের অনেক ইন্টারন্যাশনাল যে কমপ্লায়েন্স সেগুলো কিন্তু এটা মেনটেন করতেই হবে। তো সুতরাং এই আমাদের হাতে 2 বছর সময় আছে, এর মধ্যেই আসলে এনবিআরকে একটা কৌশলগত পরিকল্পনা তৈরি করে আসলে এই যে আমাদের কর বৈষম্যের যে জায়গাগুলো, আমাদের কোন কোন জায়গায় ফাঁকির জায়গা আছে, তো সেগুলোকে আইডেন্টিফাই করে আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বলতে হবে। তাহলে কিন্তু পরে আমরা এক্সপোর্ট করতে সমস্যায় পড়বো, আমরা কিন্তু এই জিএসপি প্লাসের ঝামেলা পড়বো। এরপরে তো ঋণ নিলে আমাদের মানে যদি বেশি বেশি ঋণ নিতে হয় আমাদের তো অনেক প্রেসার তৈরি হবে। এবং এখন যে ঋণটা পাচ্ছি সেটা কিন্তু আমরা 2026-এর পরে পাবো না। মানে অত সহজে যে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর কাছ থেকে নিচ্ছি, তো সেগুলো আর পাওয়া যাবে না। তো সুতরাং এই সময়ের মধ্যে আমরা যদি করতে না পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু জাতি হিসেবে আমরা বড় রকমের একটা সমস্যার মধ্যে পড়বো। তো আমি মনে করি যে এই যে সামনে বাজেটটা আসছে তার মধ্যে একটা অন্তত লাইন যদি অ্যাড করা হয় যে না আসলে এনবিআর এর রিফর্মের ধরনটা এরকম হবে এবং তাদের একটা টাইমলাইন যদি করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা সিগন্যাল দেবে, একটা মেসেজ দেবে সবাইকে যে না ঠিক আছে আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তো এইভাবে করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মাহফুজ কবির আপনাকে, সেই সাথে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ, দৌলত আক্তার মালা আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা সিস্টেম গড়ে ওঠে, সেই সিস্টেমটার সাথে মানুষ থাকে, হয়তো মেশিন থাকে, এবং সেই জায়গায় মানুষের যে মানসিকতা সেটা যদি না দাঁড়ায় তাহলে যত টেকনোলজি আমরা নিয়ে আসি না কেন সেখানে খুব বেশি কাজ হয় না। সমন্বিত হলেই খুব চমৎকারভাবে কাজ হয়। এবং আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ যেহেতু রয়েছে, কারণ আমাদের দেশ তো যাচ্ছে, আমরা বলছি যে আমরা উন্নয়নশীল দেশ, আমরা গ্র্যাজুয়েশন করে এই যে যাওয়া বা মধ্যম আয়ের দেশের দিকে যাব, চ্যালেঞ্জ যেখানে বাড়ছে সেখানে দেশের ভেতরের এই যদি ইনকাম বাড়াতে না পারি তাহলে ঋণ নিয়ে আমরা এক সময় হাসফাস অবস্থার মধ্যে পড়ে যেতে হবে, এবং নিজেদের সেই গ্র্যাজুয়েশন কতটা ধরে রাখতে পারবো সেটাও প্রশ্ন ওঠে। তাই সবশেষে এই প্রত্যাশাটাই রাখতে চাই যে সিস্টেমটা গড়ে উঠুক, প্রপার মানুষ এবং যতটা দরকার সেই মেশিন বা টেকনোলজি সেটার সমন্বয়। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।